কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই, দেখি কলিকাতা আছে কলিকাতাতেই। তবে শুধু কলিকাতা নয়, গোটা বাংলা আছে বাংলাতেই। আর তাই ভাবুন, মাত্র 6টা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও অশান্তি এড়ানো যায় না। দমকানি চমকানি ভাঙচুরের সেই একই ট্র্যাডিশন এবারও চলল। আর নৈহাটিতে যখন ভোট হচ্ছে তখন ঠিক তার পাশের ভাটপাড়াতে থানার কাছে তৃণমূল নেতাকে প্রকাশ্যে খুন করল দুষ্কৃতীরা। এই নিয়ে এই অনুষ্ঠানে একাধিক প্রশ্ন থাকবে। বাংলা লাগোয়া ঝাড়খণ্ডে 43টা বিধানসভা কেন্দ্রে ভোট হলো। 9 রাজ্যের 25টা কেন্দ্রে উপনির্বাচনও শান্তিতে মিটল। কিন্তু বাংলার মাত্র 6টা কেন্দ্রের ভোটে ফিরল হিংসার সেই পুরনো ছবি। চলল হুমকি সংস্কৃতি, হামলা, ভাঙচুর। তবে কি বাংলায় অবাধ ও সুষ্ঠু ভোট মরীচিকা হয়েই থেকে যাবে? দ্বিতীয় প্রশ্ন, নৈহাটিতে যখন ভোট চলছে তখন পাশের ভাটপাড়ায় গুলি করে খুন করা হলো তৃণমূল নেতাকে। নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কে এলাকার মানুষ। ব্যারাকপুরে আলাদা কমিশনারেট করার পরও কিভাবে বছরের পর বছর পর দাপিয়ে চলে এইসব শুট আউট? কোন অঙ্কে নিষ্ক্রিয় পুলিশ? তৃতীয় প্রশ্ন, জগদ্দল থানা থেকে দূরত্ব মেরে কেটে 126 মিটার। প্রকাশ্যে ভরা বাজারের মধ্যে তৃণমূল নেতাকে নৃশংসভাবে খুন করল দুষ্কৃতীরা। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ নেতার পরিবারে। তৃণমূল থেকে বিজেপি, অভিযোগ পাল্টা অভিযোগে খুনিদের নাম বলছে সবাই, জানতে পারে না শুধু পুলিশ। চতুর্থ প্রশ্ন, সিতায় ইভিএমে বিজেপি প্রার্থীর নাম ও প্রতীকের ওপর টেপ ঘিরে বিতর্ক। টেপ তিনিই খুলেছেন, স্বীকার করছেন খোদ প্রিসাইডিং অফিসার। এমন ঘটনাই ঘটেনি বলছে নির্বাচন কমিশন। কিন্তু প্রিসাইডিং অফিসারকেও কেন অস্বীকার করতে হচ্ছে কমিশনকে? আর এইসব ঘটনার পর মানুষ কি করে নির্বাচন কমিশনের ওপর ভরসা রাখবেন? পঞ্চম প্রশ্ন, ঘড়ি দেখিয়ে সময় বেঁধে দিয়ে পুলিশকে হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। এবার হুবহু একই কায়দায় ভোটের দিন বিজেপি এজেন্টকে হুমকি দিলেন কোচবিহারের তৃণমূল নেতা। সময় বদলায়, জেলা বদলায়, চরিত্রগুলোও বদলায়, কিন্তু এ রাজ্যের হুমকি সংস্কৃতি বদলায় না কেন? সদরূপ অনির্বাণ আর তরুণ দুজনেই একটা বাক্য ছুঁয়ে গেছে যে এটা ঠিক যে ব্যারাকপুর কোনোদিনই রামরাজ্য ছিল না। তড়িৎ তোপদারের সময়ও খুনোখুনি এবং বোমাবাজির জন্য বিখ্যাত অথবা কুখ্যাত ছিল। কিন্তু আমার বলছি, ক্রিমিনালরা অনেকে বলেন যে ভোট করে বলে এত গুরুত্বপূর্ণ, এরাই অর্জুন সিংয়ের সঙ্গে কিংবা সোমনাথ শ্যামের সঙ্গে থাকে, তাদের জেতায়। পুলিশ আসলে এই যে ছবিটা, এটা সাফ করতে পারে না তা নয়, তাদের সাফ করতে দেয়া হয় না। সুমনদা, তড়িৎ তোপদারের সময় খুনটা কে করাতেন? তড়িৎ তোপদার করাতেন না তো, তখন মমতা ব্যানার্জি করাতেন তো। আমি এই কারণে বলছি, বিকাশ বসু বলে এক তৃণমূলের যুবনেতা খুন হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সিপিএম খুন করিয়েছে, তার প্রতিবাদে অর্জুন সিং তখন গ্রেপ্তার হয়েছিল এই খুনের ঘটনায়। পরবর্তীকালে 2006 অর্জুন সিংকে এমএলএ করলেন, 6 এমএলএ করলেন, 11 এমএলএ করলেন, 16 3বার এমএলএ করলেন। 19 যখন অর্জুন সিং বেরিয়ে বিজেপিতে চলে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে সভা করে বললেন আজ থেকে 18 বছর আগে ও বিকাশ বসুকে খুন করেছিল অর্জুন, আমি তারপরে ওকে এমএলএ করেছিলাম, কত মহান কাজ আপনি করেছিলেন। আর এমন রাজনীতি সুমনদা, যাকে খুন করলো বিকাশ বসু, তার বউ মঞ্জু বসু আর অর্জুন সিং মিলে একসঙ্গে স্টেজে বসে তৃণমূলের সভা করতো। তারপরে সে বিজেপিতে যখন চলে গেল তখন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে বলছেন ও খুন করেছিল, এটা জেনেও আমি ওকে এমএলএ করেছিলাম। এরপরে তুমি কি পরিণতি আশা করো? এখন হ্যাঁ, ব্যারাকপুরে হঠাৎ করে অশান্তি হয়েছে, ব্যাপারটা এইরকম নয়। তখনও তুমি যদি তথ্য পরিসংখ্যান দেখো, ওই বোমাবাজি এবং খুনোখুনি এবং গুলি চলতো। কিন্তু তাতে আমি প্রথম কথা হচ্ছে, আমি স্কেল নিয়ে আলোচনা করছি না, যদিও অনির্বাণ যা বললো নাকি সংখ্যা কমছে, আমি প্রমাণ করতে পারি সংখ্যা অনেক বাড়ছে। এনিওয়ে, আমি বলছি তাতে সিপিআইএম এর রাজনৈতিক মদত বা কোনো সিপিএম এর নেতাকে আর গুন্ডাকে আলাদা করে চেনা যাচ্ছে না এমন পরিস্থিতি ছিল না। আজকে আমি কেন বলছি প্রশাসনের দায় ছিল, আজও প্রশাসনের দায়, আমি সেটা অস্বীকার করছি না। কিন্তু আমি কথাটা আজকে এই কারণে বলছি যে তরুণ যদি বললো না যে অর্জুন সিং এর ওই আমাদের সেই মনে আছে, হ্যান মনে আছে, আবার তৃণমূলের একটা মিছিল থেকে বেরিয়ে শ্রমিক ভট্টাচার্যকে কি রবীন্দ্র রচনা বলে পড়ে শুনিয়েছিল অর্জুন সিং, আমাদের সেটাও মনে আছে, তারপরেও বিজেপি নিয়েছিল। আমি কথাটা এইটা আমি বলছি সুমনদা, দেখো ধরো আজকে অনির্বাণ বলছে তো গ্রেপ্তার করেছে পুলিশ, ওর ভরসা আছে ঘটনার ইয়ে হবে। ওই সাব ডিভিশনের মধ্যেই পানিহাটিতে কাউন্সিলর অনুপম দত্ত খুন হলো, তোমার মনে আছে? এখন শুট আউট করে মেরে দিল। যাকে গ্রেপ্তার করলো 6 মাস পার করার আগে সে জামিন পেয়ে গেল এবং তার মা অসুস্থ হয়ে পড়লেন যে এবার আমার বাকি পরিবারকেও শেষ করে দেবে। ঠিক এরকম শীতকরার মুখে টিটাগড়ে মনীষ শুক্লা খুনের ঘটনা। এবং আমি তোমাকে একটার পর একটা উদাহরণ দিয়ে যেতে পারি, ভারাক্রান্ত না করে খালি একটা উদাহরণ দিচ্ছি। দেখো, পশুরাও না নিজের শিশুকে, নিজের সন্তানকে প্রোটেক্ট করে। মানুষ কীরকম পশুর অধম হয়ে যায়। কদিন আগে ওখানে এই ঘটনা ঘটলো, রেল লাইনের দ্বারা একটা বোম পড়ে আছে, ক্লাস 4-এর একটা বাচ্চা ছেলে খেলতে গিয়ে ওই বোমটা ফেটে বাচ্চাটা ছিন্নভিন্ন হয়ে মরে পড়ে থাকলো। এই জায়গাটা মানুষকে নামিয়ে এনেছে। বাট আমার শেষ যে কথা আমি এই প্রসঙ্গে বলবো যে আচ্ছা, তৃণমূল খুনটা করবে নাই বা কেন? খারাপটা কী করছে?
পুলিশ ওদেরকে ধরবে না, কোনো ব্যবস্থা করবে না। এই যে তরুণ জ্যোতিরা ওরা বিরাট লড়াই করে আদালত থেকে 2021-এর পরে পোস্টপোল ভায়োলেন্সের সিবিআই তদন্ত ওরা হাসিল করে এনেছিল। তরুণ জ্যোতি ছিল, প্রিয়াঙ্কা তিব্রেওয়াল ছিল, ইত্যাদি অনেকে ছিল। আমি তোমার একটা উদাহরণ দিচ্ছি, তোমাদের এবিপি থেকেই জানতে পারলাম পরশুদিন নদিয়ার 4 জন যারা গ্রেপ্তার হয়েছিল পোস্টপোল ভায়োলেন্সের তারা সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছে। সেটাও বড় কথা নয়। কেন জামিনটা পেয়েছে? 73 জন উইটনেস ছিল। 3 বছরে সিবিআই 6 জনের সাক্ষ্য গ্রহণ করেছে। 67 জনের সাক্ষ্য 3 বছরে সিবিআই গ্রহণ করতে পারেনি বলে, মানে বছরে অন অ্যাভারেজ 2 জন করে সাক্ষ্য গ্রহণ করছে। আমি বলছি পুলিশ কিছু করবে না, সিবিআই কিছু করবে না, তো তরুণ যদি স্টুডিওয়ে বসে ক্রিমিনালদের হেভি বকে দেবে, এই ভয় তো ক্রিমিনালরা ঘরে হাত গুটিয়ে বসে থাকবে না। তো ওরা খারাপটা কি করছে কাজগুলো করে? প্রথম বেল কালকে হয়েছে, দ্যাট ওয়াজ নট ট্রু। কলকাতা হাইকোর্ট থেকে বেশ কয়েকজন বেল পেয়েছিল এই কেসটায়, কারণ আমি অপোজ করলাম বেশ কয়েকটা, আমি জানি। দেখো না, ইস্যুটা হচ্ছে বেলের গ্রাউন্ডটা তো আমি আসি সুমনদা, লোয়ার কোর্টগুলো তুমি যদি গিয়ে থাকো, ফার্স্ট ট্র্যাক কোর্টগুলো যদি গিয়ে থাকো, তার অবস্থা জানো। একটা মামলার ডেট যদি আজকে পড়ে, তার পরবর্তীকালে ডেট পড়ছে 6 থেকে 7 মাস পরে। কারণটা হচ্ছে সাক্ষ্য গ্রহণ হবে না, আমি বলছি ঠিক এইখানে পাল্টায় না, এই পাল্টায়নার ছবি কিন্তু আজকে গোটা দিনের এই যে উপনির্বাচন মাত্র 6টা কেন্দ্রে দেখা গেল, সেখানেও বারবার ফিরে ফিরে এলো থ্রেট কালচার। থ্রেট কালচার শুনেই অনেকের আরজিকর মনে পড়বে শব্দটা। ডেফিনেটলি এই শব্দবন্ধটা ওই আরজিকর কাণ্ডের পর জনপ্রিয় হয়েছে, কিন্তু হুমকি সংস্কৃতি গোটা দিনের ওই 6টা কেন্দ্রের ভোটকে, ওই উপনির্বাচনকে আজ তাড়া করে বেড়ালো। কেন বললাম দেখুন, কটা বাজে হয়েছে 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা মধ্যে আমি ঢুকে যাবো। আধা ঘন্টার মধ্যে টাইম দিয়ে গেলাম। বীরভূম থেকে কোচবিহারের সিতাই দূরত্ব প্রায় 600 কিলোমিটার, কিন্তু ভোটের বঙ্গে এতটা দূরত্বেও বজায় রইল হুমকির পরম্পরা। একেবারে অনুব্রত মণ্ডলের স্টাইলে ঘড়ি দেখিয়ে সময় বেঁধে দিয়ে হুমকি। আধা ঘন্টার মধ্যে টাইম দিয়ে গেলাম। 2014 সাল থেকে তো বিরোধী প্রার্থীদেরকে আটকানো, তাদেরকে মানে যে বুথে গেলে তাদেরকে মানে গালাগালি করা, তাদেরকে আটকে দেওয়া, এইটা তো চলছিলই। এবং তার সাথে সাথে নতুন হলো যে এতদিন আমরা জানতাম কালি দিত, মানে ইভিএমে কালি দিয়ে প্রমাণ করতো যে তৃণমূলকে আমরা ভোট দিয়েছি কিনা সেটা দেখার জন্য। এবার আবার না, তা বিরোধীদের মানে যে ইয়েটা আছে, প্রতীকটা আছে, সেটাতেই সেলোটেপ মারো। সেলোটেপটা ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার এবার হলো। ফলে নতুন নতুন ট্যাকটিস তৃণমূল কংগ্রেস আবিষ্কার করেছে। কিন্তু আমার প্রশ্নটা কিন্তু এই যে ট্যাকটিস বা গণতন্ত্র লুট হচ্ছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভূমিকাটা নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই। এটা দিল্লি ইলেকশন কমিশনার জানেন না, নির্বাচন কমিশন জানেন না যে এখানে যে কোনো একটা, আমি একটা স্পেসিফিক উদাহরণ আপনাকে দিচ্ছি, যে মানে সেলোটেপ নিয়ে যে অভিযোগটা এসছে, ওর পত্রপাঠ মানে সিও অফিস থেকে ফিডব্যাক গিয়ে মানে ইলেকশন কমিশন বাতিল করে দিল। অথচ ক্যামেরা, আপনার ক্যামেরাতে মানে প্রিসাইডিং অফিসার বলছে যে না, মানে ইয়েটা আমি তুলে দিয়েছি। পশ্চিমবঙ্গের গণতন্ত্র যে জায়গায় এসছে এবং সেটাকে সুযোগ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। যে কথা বিশ্বনাথ দা বললেন, আপনি বললেন, দেখুন পরিষ্কার দেখা গেল যে একটা সাদা টেপ, সেই টেপটা দিয়ে এই ঘটনাটা ঘটেছে, সেটা জানানো হলো। জানানোর পর কেন্দ্রীয় সরকার চোখ বন্ধ করে থাকে। আমি একটা কথা বলে শেষ করি। মনে আছে যে আমাদের যখন পশ্চিমবঙ্গে এপিক কার্ড হলো, ভোটার কার্ড হলো, মমতা ব্যানার্জি বললেন, টিএন সেশন এলেন, একটা নতুনভাবে এই কার্ডগুলো তৈরি হলো, ভোটের একটা পরিবর্তন হলো এবং এই আলোচনাগুলো হলো। আজকের গণতন্ত্রে কি হচ্ছে? তৃণমূল রাজত্বে এটা হচ্ছে। বিজেপির সরকার এবং কেন্দ্রীয় সরকার আছেন, সিবিআই নিয়েও প্রচুর প্রশ্ন উঠছে। অর্থাৎ এই যে সেটিংয়ের তত্ত্বটা, এই তত্ত্বটার থেকে না বেরোলে কিন্তু পশ্চিমবঙ্গের গণতন্ত্র ঠিক যেভাবে কংগ্রেসের সঙ্গে সিপিএমের একটা মন কষাকষি হওয়ার পর আমরা বেরিয়ে আসতে পেরেছিলাম, আজকের দিনেও সেই বেরিয়ে আসার জায়গাটার থেকে একেবারে তৃণমূল আর বিজেপি আমাদের আটকে রেখে দিয়েছে। আমি ইসির পার্টি আমার সবার কাছে আসতে হবে। আমি বলছি দেখুন, ইলেকশন কমিশন যখন ডিনাই করলো তখন আমরা একেবারে ধরেই নিয়েছিলাম, মার্জনা করবেন আমার ভাষার জন্য, যে বিজেপি প্রার্থী মিথ্যে কথা বলেছেন। তার কারণ আমরা এইভাবেই যে কোনো সুস্থ নাগরিক এই গণতন্ত্রে একেবারে নির্বাচন কমিশনের ওপর ভরসা রাখেন, চোখ বন্ধ করে তাদের কথা ভরসা করেন। অর্থাৎ আমরা ধরে নিয়েছিলাম যে ওই স্টিকিং প্লাস্টার কোনো গুরুত্ব নেই, ওটা সম্পূর্ণ বানানো গল্প, এবং সেইভাবেই আমাদের প্রতিবেদন তৈরি হচ্ছিল। তারপরে রাশে দেখা যাচ্ছে যে প্রিসাইডিং অফিসার, আবার বলছি ভেরি মাচ পার্ট অ্যান্ড পার্সেল অফ ইলেকশন কমিশন, তিনি বলছেন অন স্পট বলছেন আপনি বললেন আমি তুলে দিলাম।
এবং স্যার একটা মোটামুটি ছবি বোঝা যাচ্ছে স্পটে দাঁড়িয়ে তার হাতে কি রয়েছে। আমি বলছি এরপর কি করে নির্বাচন কমিশন একটা গণতান্ত্রিক দেশে, তরুণ তোমাকেই উত্তর দিতে হবে। দিনকে রাত করে দেওয়ার একটা ঘটনা। ময়দার কিছু হলে কেন্দ্র সরকারের দিকে তাকায় নর্মাল, দেখতেই পারে, অসুবিধা নেই। কিন্তু ময়দা জানেন, ইচ্ছা করে ইগনোর করলেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা স্বশাসিত সংস্থা এবং এটা কেন্দ্র সরকারের পার্টনার ফার্স্ট। তুমি যখন বলছিলে না যে ইলেকশন কমিশন স্বশাসিত সংস্থা, অনির্বাণ হাসছিল, অনির্বাণের কাছেই যাব, আমি বলছি ইলেকশন কমিশন অনেকে বলছেন ততটাই স্বশাসিত সংস্থা রাজ্য নির্বাচন কমিশন যতটা স্বশাসিত সংস্থা আমাদের এই পশ্চিমবঙ্গে। অনির্বাণ, দেখুন, একটু আগে বিশ্বনাথ দাও বলছিলেন যে রাজ্যের ইলেকশন কমিশনে তৃণমূল দখল নিয়েছে ইত্যাদি ইত্যাদি, সেটা যদিও রাজনৈতিক অভিযোগ, অফিস দখল নিয়েছো, যেটা সেটা তো এখানেই না, সব আমাদের লোক, বুঝে গেলাম। আচ্ছা, সুপ্রিম কোর্টের অর্ডারের পর অর্ডিন্যান্স জারি করে চিফ ইলেকশন কমিশনারের নিয়োগের সংক্রান্ত যে নিয়ম, সেখানে একছত্রভাবে কার্যত ইউনিয়ন সরকারে যে থাকবে, এক্ষেত্রে বিজেপি প্রধানমন্ত্রী নিজে তিনি যা বলবেন সেই হবে। এইটা কোন সরকার করেছে? সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে না, এখানে বিচার বিভাগের প্রতিনিধি থাকতে হবে, বিরোধী দলনেতা ইত্যাদি সব থাকতে হবে, সেটাকে অর্ডিন্যান্স জারি করে একেবারে দিনের দিন উল্টে দিয়ে সেখানে নিজের লোক বসিয়ে 24-এর ইলেকশনটাই নরেন্দ্র মোদী সরকার করেছিল, 400 আসনের লোককে করতে পারেনি। আজকে এই যে বাই ইলেকশন হচ্ছে বা বাকি রাজ্যে যা ইলেকশন হচ্ছে, এখানে কোনো স্টেট ইলেকশন কমিশন সেটা করাচ্ছে না, এটা সেই চিফ ইলেকশন কমিশনার, তার অন্তর্গত টিম ইত্যাদি তারাই করাচ্ছে। এটা ভুলে গেলে চলবে না একদম। তাহলে তুমি বলছো রাজ্য নির্বাচন কমিশন যেভাবে অভিযোগ ওঠে যে রাজ্য সরকারের কথায় ওঠে এবং বসে, আমি বলছি সেই রকম একই মডেল কেন্দ্রতেও চলছে, যেটা তোমাদের অভিযোগ যে কেন্দ্র সরকারের কথায় জাতীয় নির্বাচন কমিশন ওঠে এবং বসে। দেখুন, রাজ্য সরকারের তরফ থেকে অর্ডিন্যান্স জারি করে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কারো ডিরেকশন ওভাররুল করে দিয়ে এইরকম কিছু করা হয়নি, যেটা নরেন্দ্র মোদী সরকার নির্লজ্জভাবে করেছে। বিচার প্রতিনিধিকে একদম ও ঠিক বলেছে, একদম নরেন্দ্র মোদী সরকার এরকম ভাবে ইলেকশন কমিশন ফর্ম করেছে, সেই ইলেকশন কমিশন তৃণমূলের টেপগুলো দেখতে পাচ্ছে না। গেল, আমি খালি তোমাদেরকে মনে করাই, ঠিক এই ঘটনা আরো বড় স্কেলে লোকসভা ভোটের দিন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিলেন যে বিভিন্ন বুথে তার হচ্ছে বাটনটাকে চেপে দেওয়া হয়েছে, লিউকোপ্লাস লাগিয়ে দেওয়া হয়েছে, এবং তারপরে 1 ঘন্টার ওপর রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিলেন, তাকে সেন্ট্রাল ফোর্স রেস্কিউ পর্যন্ত করতে যায়নি। পরে দেখলাম সে পরবর্তীকালে এই বেশি কান্নাকাটি এবং অভিযোগ করার ফলে বিজেপি থেকে কয়েকদিনের জন্য সাসপেন্ডেড হয়ে গেলেন। আমি খুব সংক্ষেপে 3টা লাইন বলছি। আমি দেখো, নির্বাচনে নিজে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করে বিশ্বাস করে এমন একটা দলে আমি বিলং করি। আমি বলছি ইলেকশন কমিশন ভোটের সময় ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব নেয়, এর থেকে বড় ফার্স, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এর থেকে বড় ফার্স বোধহয় ভারতের রাজনীতিতে আর কিছু নেই। আজ পর্যন্ত একটা মামলা তুমি দেখাতে পারবে না যেদিন ভোটটা শেষ হয়ে যাবে তারপরে ভোট বাবদ খুন সন্ত্রাস যা কিছু একটা মামলা পারসিউট হচ্ছে। যদি হতো তাহলে এই দিন দেখতে হতো। আমার শেষ কথা, স্পিচগুলোর ভবিষ্যৎ একদম একটা যেদিন নির্বাচন কথা বলা হয় না, এটা অন্যভাবে রাত গেই বাদ গেইয়ের মতো তার বাস্তব প্রয়োগ হচ্ছে ভারতের ইলেকশন সিস্টেম। আমার লাস্ট কথা শুনুন, অন্যভাবে নিও না কথাটা। তুমি তো পশ্চিমবাংলার সবচেয়ে পরিচিত সাংবাদিক, সবচেয়ে নামকরা সাংবাদিক। তুমি অনুব্রতের প্যাকেজটা দেখালে আমার দেখতে দেখতে মনে হচ্ছিল, তুমি 2 বছরে কত টাকা মাইনে পাও বলো তো? তোমার 2 বছরের মাইনে একসঙ্গে যোগ করলে 200 কোটি টাকা হবে, 300 কোটি টাকা হবে? হবে না তো। আমি কেন কথাটা বলছি, দেখো অফারটা তো খারাপ না। তুমি 2 বছর জেল খাটবে, জেল থেকে বেরোবে, 300 কোটি টাকা সম্পত্তি বাকি জীবন ভোগ করবে। আমাকে অফার দিকে আমি রাজি হয়ে যাচ্ছি। 2 বছর কি 5 বছরের জন্য জেলে যাবো? আমার এখন 38 বছর বয়স, 43 বছর বয়সে জেল থেকে বেরোবো, 500 কোটি টাকার সম্পত্তি পায়ের উপর পা তুলে বাকি জীবন কাটাবো। এই যে কিছু লোক গ্রেপ্তার হবে, তারা জেলে কয়েকদিন বন্দি থাকবে, তাদের ট্রায়াল শুরু হবে না। এই যে তরুণ যদি আগের ক্ষেত্রে বলছিল 3 বছর ধরে ট্রায়াল শুরু হয়নি, লোকগুলো মুক্ত হয়ে গেল। অনুব্রত মণ্ডল কেন মুক্ত হলো তুই ভাবতে পারো? তার সাক্ষ্য গ্রহণ হয়েছে বাংলায়, 2 বছরে সিবিআই নাকি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারেনি বলে তার ট্রায়াল শুরু হচ্ছে না, সে বেল পেয়ে গেল। কেন গৃহবন্দী রাখার অভিযোগ উঠছে শাসক দল নয়, পুলিশের বিরুদ্ধে? পশ্চিম মেদিনীপুরের অভিযোগটা ঠিক কি দেখুন। ওয়ারেন্টটা কি কালকেই মনে পড়লো রাতে, আর আগে মনে পড়েনি? এগুলো ঠিক হচ্ছে? এইভাবে ভোটে আমাদের কার্যকর্তাগুলোকে ডিটেন করছেন আপনি। মেদিনীপুরে বিধানসভা কেন্দ্রে বিনা কারণে বিজেপি নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। কোথাও বাড়িতে হানা, তো কোথাও বিনা দোষে আটক, গ্রেফতার করার অভিযোগ পর্যন্ত উঠল পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার রাতেই ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লেখেন, মমতার পুলিশ ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করতে মরিয়া ব্যবস্থা গ্রহণ করছে। বিজেপি নেতা নয়ন দেকে বাড়ির বাইরে পা ফেলতে দেয়া হচ্ছে না।
তার বাড়িতে পুলিশ সর্বক্ষণ নজরদারি করছে। এইভাবে বিজেপি নেতাদের গৃহবন্দী করা হচ্ছে যাতে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারে। কতটা নিচে নামবে তৃণমূল ও মমতার পুলিশ? দেখুন, এক্ষেত্রে একটু আগে কথা হচ্ছিল যে প্রিভেন্টিভ অ্যাকশন পুলিশ কেন নেয়নি। এক্ষেত্রে যখন নিয়েছে তখন কথা উঠছে কেন নিয়েছে। এবার নির্বাচন কমিশন তরফ থেকে সময়টা নিয়ে ভোটের আগেই তো করবে। এবার ভোটের সেটা 12 ঘন্টা আগে করবে না 22 ঘন্টা আগে করবে, আপনার যদি সেটা নিয়েও আপত্তি থাকে নির্বাচন কমিশন এটা কেউ এই প্রশ্ন তুলতো না যদি বিজেপির সঙ্গে অন্তত একজন দুজন শাসক দলের যাদের বিরুদ্ধে পেন্ডিং ওয়ারেন্ট আছে অথবা প্রিভেন্টিভ অ্যারেস্ট করা যায় সেরকম থাকতো। এটা কি এখানেও আবার ওই প্রশ্নটা চলে আসছে যে তুমি এক পক্ষকে গ্রেপ্তার করছো আর এক পক্ষকে গ্রেপ্তার করছো না, এইটাও তো হচ্ছে ইলেকশন কমিশনের পারভিউতে। কেননা পুলিশ কাকে প্রিভেন্টিভ ডিটেনশন করবে এবং কাকে করবে না, আমি বিরোধী দল হিসেবে যদি দেখি যে আমার তালিকা দেওয়া ক্রিমিনালরা ঘুরে বেড়াচ্ছে, সেখানে তো আমি ইলেকশন কমিশনের ইন্টারভেনশন চাইবো। তাহলেই বা ইলেকশন কমিশনের ক্ষেত্রে কি করছে। এবং দেখো, আমি এই যে গ্রেপ্তার করা না করা, প্রিভেনশন কখন হয়? গ্রেপ্তার হওয়ার ফলে যখন অপরাধীদের মানে ভয় তৈরি হয়। এক্ষেত্রে আমরা কি দেখলাম, তারা কদিন আগে জয়ন্ত সিং, ওই বেলঘরিয়ার জাস্ট একটু আগেকার জায়গা, সে গ্রেপ্তার হয়েছে পরের নির্বাচনে দেখা যাবে। এবং খালি তাই নয়, একাধিকবার গ্রেপ্তার হয়েছে। বেল পেয়ে যখন জেল থেকে বেরিয়ে আসে, মঞ্চে উঠে সৌগত রায় আর মদন মিত্র জন্মদিন পালন করে মঞ্চে উঠে তৃণমূলের দলীয় কর্মসূচিতে। এমন অবস্থায় ও তো বেল পেয়ে বেরোনোটা তার ক্রেডেনশিয়াল। এখানে একটা অপরাধের কথা হচ্ছে, আর একটা দুর্নীতি এবং অপরাধ কালকে জানিয়ে বিস্তারিত আমরা আলোচনা করেছি। কালই বলেছিলাম যে ভেতরের কেউ যুক্ত না থাকলে এ জিনিস হতে পারে না। তার কারণ ট্যাব, এবং এই ট্যাব যেখানে 16 লক্ষ ছেলেমেয়ের পাওয়ার কথা, এর আগে তারা পেয়েছেন। প্রায় 500 কোটি বরাদ্দ হয়েছিল, অতিরিক্ত বরাদ্দ বাজেটের বাইরে, এবং মুখ্যমন্ত্রী 2020 সালে এটা প্রথম ঘোষণা করেন। তারপর থেকে যে প্রকল্প চলছিল সেখানে মস্ত দুর্নীতি এই পর্যায়ে গেছে যে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট নাম্বার অবধি পাল্টে দেওয়া হয়েছে। গতকাল পরিষ্কার ভাষায় বলেছিলাম, ভেতরের ইনপুট ছাড়া, একেবারে স্পেসিফিক ইনপুট ছাড়া এই জিনিস, এই কোনো জামতারা গ্যাং ওই ওটিপি দিয়ে যারা জালিয়াতি চালায় তাদের পক্ষে সম্ভব নয়। আজকে দেখা যাচ্ছে পুলিশ গ্রেফতার করলো চুক্তিভিত্তিক একজন কম্পিউটার শিক্ষককে, এবং তারা মনে করছে তাদের আশঙ্কা আরও অনেকে যুক্ত থাকতে পারে। আর এখান থেকে আমি আবার আমার প্রথম প্রশ্নে, যেটা প্রথম যেদিন ট্যাবের সিদ্ধান্ত ঘোষণা হয়েছিল সেই দিন বলেছিলাম যে ট্যাব যদি দিতে চাই বা স্মার্টফোন দিতে চাই, সেই আকারেই দিলে তাহলে অন্তত মিসইউজের প্রবণতা কমে। তার কারণ প্রত্যেকটা সমীক্ষা দেখাচ্ছে এই যে 10,000 টাকা অ্যাকাউন্টে ঢুকছে, তার মধ্যে মেজরিটি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদের পড়াশুনোর ক্ষেত্রে, ট্যাব কেনার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে না, অন্য খাতে খরচ হয়ে যাচ্ছে। সুতরাং সরকারের কোথাও ভেবে নেওয়া উচিত। ধরুন জাস্ট একটা লাইন, সেটা যদি ধরুন 10,000 টাকার মধ্যে সরকারের ট্যাব বা ফোন কিনে দিল, হতেই পারে কোনো বা ছাত্র বা ছাত্রী তার থেকে হয়তো 2,000 5,000 এক্সট্রা টাকা দিয়ে আরো বেটার আপডেট ভার্সন কিনতে চান, তিনি হয়তো তাতে অখুশি হবেন, এটাও তো হতে পারে। এখানে সরকার সরাসরি টাকাটা অ্যাকাউন্টে দিচ্ছে, তার চয়েস অনুযায়ী আমাদের রাজ্যের আর্থসামাজিক পরিস্থিতি, নগদ টাকা যদি কোনো অ্যাকাউন্টে পড়ে, সেখানে ছাত্রছাত্রীরা আপগ্রেডেশনের জন্য তাকে ক্যাশ টাকা দেওয়ার অন্তত তাকে এনশিওর করা উচিত। তার পরিবার ঠিক করবে, যেখানে ভারতবর্ষ এবং শুধু রাজ্য ভেবো না অনির্বাণ, ভারতবর্ষের মতো দেশে যেখানে স্কুল ছুটে ড্রপ আউটের সংখ্যা এত বেশি, যেখানে ছেলে মেয়েদের স্কুলে ধরে রাখার জন্য দুপুরে মিড ডে মিল দিতে হয়, সেখানে আমি 10,000 টাকা দিচ্ছি একটা অভাবী পরিবারকে ট্যাব কেনার জন্য, তার ইউটিলাইজেশন যে ঠিক হচ্ছে না, একাধিক সমস্যা আছে তার আছে, কিন্তু সেটা বড়, কিন্তু 10,000 টাকা তো তার অ্যাকাউন্টেই থাকছে না। এখন তো প্রশ্নটা আরো বড়। এই হ্যাক হওয়ার গল্পটা শুনে, আমি গল্পই বলছি, আমার আরেকটা গল্প মনে পড়ে গেল। কি গল্প? 2016 প্রাইমারি রিক্রুটমেন্ট, প্যানেল প্রিপেয়ার হওয়ার কথা ছিল, রাজমহলে কেউ চোখে দেখেনি। হাইকোর্ট যখন জিজ্ঞেস করেছিল, প্যানেলটা তো ওয়েবসাইটে পাবলিশ হয়েছিল, তারপর গেল কোথায়? প্রাইমারি বোর্ড এসে বলেছিল আমাদের ওয়েবসাইট হ্যাক হয়ে গেছিলো, আমরা একটা কমপ্লেন করেছিলাম। সেই কমপ্লেনটার কি হলো? সেই কমপ্লেনের রেজাল্ট কি? বিধাননগর নর্থ তার কি তদন্ত করলো, তার রেজাল্ট এখনো আসেনি। তরুণের সাথে একদম একমত একটা কথা বলছি। কয়েক মাস আগের কথা, লোকসভা ভোটের আগে বহু লোকের যখন আধার নাম্বার বাতিল হয়ে যাওয়ার চিঠি আসছিল, তখন এই বিজেপির সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীও বলেছিল যে আমরা দেখবো হ্যাক করা হয়েছে আধারের ওয়েবসাইট, পোর্টাল ইত্যাদি। সেই তদন্তেই বা কি হলো এবং কেন এতগুলো লোকের আধার বাতিল হলো, তাও এখন অব্দি আমরা জানলাম না। আমি দুটো কথা এখানে বলি সুমনদা। প্রথম কথা হচ্ছে, এই এখন অবধি সরকার যা বলেছে ওইটাকে যদি ঠিক বলে ধরেও নি, তাহলে আজকে এই প্রশ্ন উঠবেও। আর
আরজি করার পরে আবার আরো জোরালোভাবে চুক্তিভিত্তিক কর্মীদের ওপর যাবতীয় সরকারের ভান্ডার খুলে দেওয়ার এই প্রশ্নটা। একদিকে কিছু মানুষকে আমি 10,000 টাকা 12,000 টাকা মাইনে দিয়ে তাদেরকে কাজ করাবো, যার মাইনে হওয়ার কথা 50,000 টাকা 60,000 টাকা, তাকে আমি চুক্তিভিত্তিক শ্রমিকের নাম করে কাজ করাবো, তার কাজের কোনো মানে স্থিতাবস্থা নেই, কোনো পার্মানেন্ট হবে না ইত্যাদি। অপরদিকে তার কাছে আমি সরকারের যাবতীয় দরজার চাবি দিয়ে দেবো। এমতাবস্থায় আমি এই ধরনের অপরাধ প্রবণতাকে বাড়তে সাহায্য করছি না। এক, দ্বিতীয় কথা, সুমনদা তুমি যে কথাগুলো বললে শেষে ইউটিলাইজেশন নিয়ে, আমি তোমার সাথে অক্ষরে অক্ষরে একমত হয়ে অত্যন্ত আক্ষেপের সঙ্গে কথা বলছি। এক হচ্ছে আমাদের তো ইউটিলাইজেশন সার্টিফিকেট আমাদের রাজ্যে কোনো কিছু নেই। ক্লাবকেও যে টাকা দেওয়া হয়, কোন ইউটিলাইজেশন সার্টিফিকেট নেওয়া হয়? ওই টাকা দিয়ে কোনো ক্লাব একটা জিম বানাচ্ছে, কোনো সামাজিক কাজ করছে, নাকি বাংলা মদ খাচ্ছে, তার তো কোনো সার্টিফিকেট চাওয়া হয় না সরকারের থেকে। এবং ইলেকট্রনিক্স দোকানে একটা রসিদ নিয়ে গিয়ে আমি এই টাকাটা অ্যাভেল করছি, কজন এর হাতে হয় না। দ্বিতীয় কথা হচ্ছে এটাও বলতে হবে আমাদেরকে যে এই ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেননি। মোদি যখন এই ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার শুরু করেছিলেন, আমরা বামপন্থীরা যখন বিরোধিতা করেছিলাম, আমাদেরকে এই ব্যঙ্গ শুনতে হয়েছিল যে আমরা পিছিয়ে পড়া অর্থনীতির যুগে পড়ে আছি বলে আজকে এটার বিরোধিতা করছি। আজকে তুমি যে কথাগুলো বললে একদম সঠিক কথা, এই কথাগুলোই 2014 সাল থেকে আমরা বামপন্থীরা বলে কিন্তু আমি এখানে বলবো যে নিঃসন্দেহে উদ্যোগটা সাধু, কিন্তু সেই উদ্যোগ এক হচ্ছে কি ফর্মে আমি দিচ্ছি, এবং দুই হচ্ছে আদৌ দিতে পাচ্ছি কিনা, কারণ ওই গরিব পরিবারটার হাত থেকে বেরিয়ে গেছে।